আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে অনার্স চতুর্থ বর্ষের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ল্যাপ্লেসিয়ান এবং হ্যামিল্টনিয়ান অপারেটর নিয়ে। তো আজকে আমরা সেই টপিক্সের পরবর্তী যে টপিক্সটি আছে সেটি নিয়ে আলোচনা করব, এবং সেটি হচ্ছে তরঙ্গ ফাংশন বা ওয়েভ ফাংশন। তো এই যে তরঙ্গ ফাংশন যে বিষয়টি, এটি আসলে কোয়ান্টাম বলবিদ্যায় ব্যবহৃত একটি ফাংশন, যে ফাংশনটি আসলে নির্দেশ করে যে কোনো একটি ক্ষুদ্র কণা, সেটা ইলেকট্রনে একটি ক্ষুদ্র কণা বা অতিশয় ক্ষুদ্র কণার তরঙ্গ অবস্থা বোঝানোর জন্য সাধারণত যে ফাংশন ব্যবহার করা হয় সেটি হচ্ছে তরঙ্গ ফাংশন। কেন আমরা অতিশয় ক্ষুদ্র কণা বললাম? আমরা যদি সংজ্ঞাটি একটু দেখি, দেখো যে ইলেকট্রন বা ইলেকট্রনের ন্যায় অতিশয় ক্ষুদ্র কণার দ্বৈত ধর্ম বিদ্যমান। দ্বৈত ধর্ম বলতে তাদের কণা ধর্ম থাকতে পারে, পাশাপাশি তরঙ্গ ধর্ম থাকবে। যে ভৌত রাশি ইলেকট্রন বা ইলেকট্রনের ন্যায় ক্ষুদ্র কণার তরঙ্গ ধর্ম প্রকাশ করে তাকে ওই কণার ওয়েভ ফাংশন বা তরঙ্গ ফাংশন বলে। সংজ্ঞাটি কি? যে ভৌত রাশি ইলেকট্রন বা ইলেকট্রনের ন্যায় ক্ষুদ্র কণার তরঙ্গ ধর্ম প্রকাশ করে তাকে ওই কণার তরঙ্গ ফাংশন বলা হয়, যেটাকে সাই দ্বারা প্রকাশ করা হয়। আর কথা হচ্ছে ইলেকট্রন বা ইলেকট্রনের ক্ষুদ্র কণা কেন? কারণ হচ্ছে আমরা কিন্তু ডি ব্রগলির সমীকরণ জানি, সেটা হচ্ছে ল্যামডা সমান h/mv, যেখানে দেখা যাচ্ছে যে বস্তুর ভর বা আয়তন বস্তুর তরঙ্গের সাথে, তরঙ্গ ধর্মের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। তার মানে ভর যদি বেশি হয় বা বস্তুর আয়তন যদি বেশি হয়, তাহলে কিন্তু সেই বস্তুর তরঙ্গ ধর্মটি কমে যাবে। আর যদি ভর বা আয়তন বা আকার যদি খুবই ক্ষুদ্র হতে থাকে, তাহলে তার তরঙ্গ ধর্মটি কিন্তু বৃদ্ধি পেতে থাকবে ব্যস্তানুপাতিক সম্পর্ক। সেই জন্য বলা হয়েছে যেহেতু ইলেকট্রন বা ইলেকট্রনের ক্ষুদ্র কণা, কারণ ক্ষুদ্র কণারই একমাত্র কণা ধর্ম তো থাকবেই, পাশাপাশি তরঙ্গ ধর্ম থাকবে। এবং সেই তরঙ্গ ধর্মটা প্রকাশ করার জন্য যে তরঙ্গ ফাংশন, যে ফাংশন ব্যবহার করা হয় সেটাই হচ্ছে ওয়েভ ফাংশন বা তরঙ্গ ফাংশন। বিষয়টি যদি আমরা আরো একটু ক্লিয়ারলি ব্যাখ্যা করি, তাহলে এমন হবে, মনে করে এরকম একটি বক্স আছে, এই বক্সটির মধ্যে এই পয়েন্টে কোনো একটা বস্তু আছে। তো এই বক্সের মধ্যে এই বস্তুটিকে পাওয়ার সম্ভাবনা কীরকম? ধরো কিছুক্ষণ পরে এই পজিশনে বা কিছুক্ষণ পরে এই পজিশনে, একটা নির্দিষ্ট জায়গা জুড়ে বা নির্দিষ্ট জায়গায় এই বস্তুটিকে পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এটা বস্তু কিন্তু কণা ধর্ম, কিন্তু আমি যদি ওই বস্তুকেই তরঙ্গ ধর্ম চিন্তা করি, বস্তুটি তরঙ্গ ধর্ম, তাহলে কিন্তু সেটি তরঙ্গ বলতে সে এইভাবে থাকবে। তাহলে পুরো একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে তাকে পাওয়ার সম্ভাবনাও থাকবে, আর না পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। তো এই বস্তুটির যে তরঙ্গ ধর্মটা প্রকাশ করার জন্য আমরা যে ফাংশনটি ব্যবহার করব সেটি হচ্ছে তরঙ্গ ফাংশন। ওকে, তাহলে তরঙ্গ ফাংশন বলতে একটা বিষয় বোঝা যাচ্ছে যে ওই একটা নির্দিষ্ট পরিসরে ওই বস্তুটিকে পাওয়ার প্রবাবিলিটি বা সম্ভাবনা বা সর্বোচ্চ সম্ভাবনা বা ওই পরিসরে বস্তুটির তরঙ্গ ধর্ম, এইসব বিষয় কিন্তু বোঝায়। ওকে, আমরা যদি আরও একটি বিষয় একটু পরীক্ষা দেখি, ধরো এরকম দুইটি স্লিট আছে, এরকম একটা স্লিট আছে এবং এই পাশে কিছু মনে করো ইলেকট্রনের ন্যায় ক্ষুদ্র কণা আছে, এখানেও কিছু ইলেকট্রনের ন্যায় ক্ষুদ্র কণা আছে এই পজিশনগুলো, অর্থাৎ স্লিটের বাম পাশ এইভাবে ইলেকট্রনের কিছু ক্ষুদ্র কণা আছে। এ পাশে আমি যদি একটা স্ক্রিন রাখি, মনে করি স্ক্রিন, এবং এই বরাবর একটা যদি দাগ রাখা হয়, এই বরাবর যদি একটা দাগ কল্পনা করা হয়, তাহলে এই যে ক্ষুদ্র কণাগুলো আছে এগুলো এই স্লিট দিয়ে বের হয়ে এই স্ক্রিনে যে অবশ্যই এই পজিশনগুলো থাকবে, এখানে এই পজিশনে থাকবে।
আর এখানে থাকবে এই পজিশন। কিন্তু আমি একটা নির্দিষ্ট জায়গাতে আর কি, কিন্তু আমি যদি এই ইলেকট্রনগুলো বা ক্ষুদ্র কণার যদি তরঙ্গ ধর্ম চিন্তা করি, তাহলে এই স্লিট দিয়ে তারা বের হয়, এখানে কিন্তু তরঙ্গ আকার থাকবে। তার মানে এখানে যে তারা পুরো এরিয়া জুড়ে এরকম তরঙ্গ আকার সৃষ্টি করবে। এটা ক্ষেত্রে তাই, তারা এই দিক থেকে বের হওয়ার পর এখানে কিন্তু স্পেস পাচ্ছে, তারপর তরঙ্গ আকারে চলবে এবং স্ক্রিনে কিন্তু এরকমভাবে তরঙ্গ আকারে ধরা পড়বে। তাহলে দেখা যাচ্ছে কোনো একটি কণার যখন কোনো একটা বস্তু যখন আমরা কণা ধর্ম না চিন্তা করি, তরঙ্গ ধর্ম চিন্তা করি, তখন কিন্তু একটা নির্দিষ্ট পরিসরের মধ্যে সে পুরো জায়গাটুকু জুড়ে ছড়ে থাকার সম্ভাবনা তার কিন্তু বেশি থাকে। তো এই বিষয়টি হচ্ছে তরঙ্গ ফাংশন। ওকে, তো তরঙ্গ ফাংশনকে দুইভাবে ব্যাখ্যা করা যায়। একটা প্রথম ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানী শ্রোডিঞ্জার, আর দ্বিতীয় ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানী বোর ও হাইজেনবার্গ সম্মিলিতভাবে। আচ্ছা, তো বিজ্ঞানী শ্রোডিঞ্জার কি বলেছেন, যে কোনো একটা তড়িৎচুম্বকীয় মাধ্যম মনে করো, সেই তড়িৎচুম্বকীয়, আমরা তো জানি তড়িৎচুম্বকীয় বিষয়গুলো এমন যে তারা তরঙ্গ আকারে এরকমভাবে চলাচল করে। দেখো এর মধ্যে তরঙ্গ বিস্তার কিন্তু এইটুকু, এখানে কিন্তু তরঙ্গ বিস্তার এরকম, এখানে কিন্তু তরঙ্গ বিস্তার অনেক বেশি। তো এই যে তরঙ্গটি যাচ্ছে বা তড়িৎচুম্বকের তরঙ্গ যাচ্ছে, এর শক্তি কেমন হতে পারে, সেটি কিন্তু এর বিস্তারের বর্গের সমানুপাতিক হয়। আচ্ছা, তাহলে বিজ্ঞানী শ্রোডিঞ্জার বলেছেন যে এখন একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি যেটা হয় সেটি আসলে তার বর্গের বিস্তারের সমানুপাতিক, অর্থাৎ বিস্তারের বর্গের সমানুপাতিক। তো কোনো একটা তরঙ্গ যত বেশি তার বিস্তার হবে তত বেশি তার কম্পাঙ্ক হবে, এবং যত বেশি কম্পাঙ্ক থাকবে তার শক্তি তত বেশি হবে। ওকে, তো শক্তি ঘনত্ব আমরা জানলাম। শক্তি ঘনত্ব হলো একক আয়তনের শক্তির মান। এখানে শক্তি ঘনত্ব হলো একক আয়তন শক্তি মান, একটা নির্দিষ্ট আয়তনের মধ্যে ওই তড়িৎচুম্বকীয় তরঙ্গ কতটুকু পরিমাণে আছে। আচ্ছা, তাহলে ধরো হচ্ছে এইরকম একটা নির্দিষ্ট আয়তন, এই আয়তনের মধ্যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষুদ্র একক তো জানো তোমরা ফোটন, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ। তাহলে ধরো এই বক্সের মতো আয়তনের মধ্যে ধরো অনেকগুলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ এভাবে আছে। তাহলে এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে কতটুকু ফোটন আছে সেটা যদি আমি বের করতে চাই, তাহলে যেটা আমাকে করতে হবে, সেই শক্তি ঘনত্বকে তার শক্তি দ্বারা ভাগ করতে হবে। ই সমান এইচ নিউ মানে শক্তি। তাহলে যদি এর মধ্যে কতটুকু ফোটন আছে তার সংখ্যা যদি আমি জানতে চাই, তাহলে পুরো ঘনত্বকে কি করতে হবে, আমাদের শক্তি দ্বারা ভাগ করতে হবে। তাহলে শক্তি ঘনত্বকে যদি আমি শক্তি দ্বারা ভাগ করি, তাহলে শক্তি কেটে যে ঘনত্ব থাকবে, আসলে সেই ঘনত্ব বলতে একটা নির্দিষ্ট পরিসরে কতটুকু ভর বা কতটুকু সংখ্যা বোঝাবে। তাহলে ফোটনের সংখ্যা বা ফোটনের ঘনত্ব হচ্ছে শক্তি ঘনত্ব ভাগ ওই ফোটনের শক্তি। ওকে, তো একইভাবে যে বিন্দুতে বস্তু তরঙ্গের বিস্তারকে সায় দ্বারা প্রকাশ করলে কণার ঘনত্ব যে কোনো বিন্দুতে একক আয়তনে কণার সংখ্যা সায়ের সমানুপাতিক হবে। অর্থাৎ সায়ের বর্গ সায়ের স্কয়ার হলো কণার ঘনত্ব পরিমাপ। তার মানে সাইটা হচ্ছে একটা কোনো একটা কোনো একটি বিন্দুতে বস্তু তরঙ্গকে বা কোনো একটি বস্তুজন তরঙ্গ ধর্মটা আছে তার বিস্তারকে যদি আমি সাই প্রকাশ করি, তাহলে সাইয়ের যদি বর্গ করি, তাহলে সাই স্কয়ার, তার বর্গটা আরও বেশি হয়ে গেল, বিস্তারটা আরও বেশি হয়ে গেল, এবং সেই বিস্তার যদি বেশি হয় তাহলে তার পুরো একটা নির্দিষ্ট পরিসরে তাকে পাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য সাই এর বর্গ সাই স্কয়ার হলো কণার ঘনত্ব পরিমাপ। তাহলে কণার ঘনত্ব বা ফোটন ঘনত্ব বিষয়টি যেমন, যে কোনো তরঙ্গের বা তরঙ্গের যদি বিস্তার বেশি হয় তার শক্তি বেশি হবে, তাহলে সেই শক্তি ঘনত্বকে যেটা বিস্তারের বর্গের সমানুপাতিক, সেই শক্তি ঘনত্বকে আমি যদি শক্তি দ্বারা ভাগ করি, তাহলে যেমন ফোটন ঘনত্ব পাচ্ছি। একইভাবে কোনো একটি কণার ঘনত্ব বা ইলেকট্রনের ঘনত্ব বা ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা কোনো একটা পরিসরে, সেটা আসলে এই সাইয়ের বর্গ সাই স্কয়ার দ্বারা পরিমাপ করা হয়। তাহলে সাই আসলে বস্তু তরঙ্গ ধর্মকে প্রকাশের একটা মাধ্যম, কিন্তু সাইয়ের ভৌত কোনো তাৎপর্য নেই। সাইকে যদি স্কয়ার করা হয়, সাই স্কয়ার করা হয়, তো সেই সাই স্কয়ার আসলে ওই বস্তুটির তরঙ্গ ধর্মের বা তরঙ্গের ঘনত্ব কতটুকু অঞ্চল জুড়ে সেটা প্রকাশ করতে পারে। ওকে, তো সাইয়ের দ্বিতীয় ব্যাখ্যা কি, বিজ্ঞানী বোর ও হাইজেনবার্গ সম্মিলিতভাবে সাইয়ের ব্যাখ্যা প্রদান করেন। তাদের মতে কোনো বিন্দুতে সাই স্কয়ার কণার ঘনত্ব বা চার্জ ঘনত্বের পরিমাপক নয়,
সাই স্কয়ার হচ্ছে ওই বিন্দুতে যে কোনো মুহূর্তে কণাটি পাওয়ার সম্ভাবনা। এটা একটা ইম্পর্টেন্ট টার্ম। তাহলে একটু আগে আমরা দেখলাম বিজ্ঞানী শ্রোডিঞ্জার বলেছেন যে কোনো একটা নির্দিষ্ট আয়তনের মধ্যে বস্তুকে তরঙ্গ ধর্মের ঘনত্বটা, অর্থাৎ তরঙ্গটা কতটা পরিসর জুড়ে আছে। তো আবার বিজ্ঞানী হাইজেনবার্গ, বোর্ন এবং বোর্ড তারা বলেছেন যে আসলে সাই আসলে কোনো কণার ঘনত্ব বা চার্জের ঘনত্ব বোঝায় না। সাই আসলে একটা কাল্পনিক রাশি বা তরঙ্গের পরিসর, কোনো একটা বস্তুর তরঙ্গের প্রকাশ। তো এই সাইয়ের যদি বড় করা হয়, সাইজ করে করা হয়, তাহলে সে ওই বস্তুটি ওই পরিসরে পাওয়ার সম্ভাবনাটাই বোঝাবে। যেমন সাই এক্স ওয়াই জেড ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটি ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা যদি পি হয়, তাহলে পিটা আসলে এই সাই বোঝাবে এবং সাইয়ের বর্গ আর কি, সাইয়ের গুণফল আর কি, সেটাকে সাই স্টার দ্বারা প্রকাশ করা হয়েছে, যেটা সাইয়ের হচ্ছে অনুবন্ধী ফাংশন। তাহলে এই এক্স ওয়াই জেড বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটি বিন্দুকে পাওয়ার সম্ভাবনা এক নির্দিষ্ট আয়তনের মধ্যে, সেটাকে সাই এবং সাইয়ের অনুবন্ধী ফাংশন গুণফল বা সাই স্কয়ার দ্বারা প্রকাশ করা হবে। ওকে, তরঙ্গ ফাংশন সাইয়ের তাৎপর্য এবং বৈশিষ্ট্য। সাইকে অনেক সময় ইউ প্লাস আইভি দ্বারা প্রকাশ করা হয় এবং তার অনুবন্ধী ফাংশন অর্থাৎ ইউ স্টার ইউ মাইনাস আইভি এদের গুণফল দ্বারা প্রকাশ করা হয়। যাই হোক, এখানে এখানে হচ্ছে সাই সমাধান ইউ প্লাস আইভি, তখন ইউ এবং ভি হচ্ছে স্থানাঙ্কের ফাংশন, অর্থাৎ এক্স ওয়াই জেড বোঝাবে। আর আই তো জানোই স্কয়ার রুট মাইনাস 1। তো সাইয়ের অনুবন্ধী ফাংশনটা হচ্ছে ইউ মাইনাস আইভি হবে। তো সাই আসলে একটা জটিল ফাংশন বা কমপ্লেক্স ফাংশন, এবং তার বর্গ যদি আমরা করি সেটি আসলে মেইনলি ভৌত তাৎপর্য আছে, যেটা ওই বস্তুটির কোনো একটা জায়গাটাতে পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ সেটা বোঝাবে। ম্যাক্স বর্ন ইলেকট্রনের তরঙ্গ প্রকৃতি ব্যাখ্যা করেন এই সাইয়ের সাহায্যে। তিনি সাইকে বলতে যে বিষয়টা বুঝিয়েছেন সেটা হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, বা একটা নির্দিষ্ট অঞ্চলে ইলেকট্রনের ঘনত্ব, বা একটা নির্দিষ্ট আয়তনের মধ্যে অর্থাৎ ডেল্টা টাও আয়তনের মধ্যে কতটুকু পরিসর জুড়ে সেই ইলেকট্রনটি তরঙ্গ আকারে আছে। এরপর হচ্ছে তরঙ্গ ফাংশনের তাৎপর্য। যেমন এখানে বোঝানো হচ্ছে, দেখো সাই বলতে অরবিটাল দশা এরকম একটা অবস্থা, কিন্তু এই জায়গার মধ্যে কতটুকু, এই একটা নির্দিষ্ট পরিসর ঠিক আছে, কিন্তু এর মধ্যে কোন কোন জায়গাগুলোতে ইলেকট্রনকে পাওয়া যেতে পারে সেটা আসলে সাইয়ের বর্গ সাই স্কয়ার দ্বারা বোঝায়। যেমন আমরা অনেক সময় কিন্তু পুলিশেরা যে কাজটা করে যে একটা শহরে মনে করো খুন হচ্ছে, তো ধরো পরপর 10টা খুন হলে তারা সেই খুনের প্যাটার্ন দিয়ে কিন্তু বুঝতে পারে যে, বা অঞ্চল দিয়ে বুঝতে পারে যে পরবর্তী খুনটা এই জায়গাটাতে হতে পারে। তো আসলে সাইয়ের ব্যাপারটাও এমন, বা সাই বা সাইয়ের বর্গটাও এমন যে এই কণাটির যখন বস্তু হিসেবে বা এই বস্তুটি যখন তরঙ্গ হিসেবে থাকবে, তখন সেই তরঙ্গটা কোন জায়গাতে পাওয়ার সম্ভাবনা থাকতে পারে বা এই জায়গায় হতে পারে, বিষয়টি এমন আসলে। যাই হোক, তরঙ্গ ফাংশনের তাৎপর্যগুলি এমন যে সাই স্কয়ার তরঙ্গের প্রকৃতি প্রকাশ করে। শ্রোডিঞ্জারের মধ্যে সাই স্কয়ার হচ্ছে চার্জ ঘনত্বের মতো একটা রাশি, আর ম্যাক্সবার্গের মধ্যে যে আসলে একটা নির্দিষ্ট আয়তনের মধ্যে বা নির্দিষ্ট পরিসরের মধ্যে কোনো একটা বস্তু তরঙ্গ ধর্ম প্রকাশ করার জন্য সাই ব্যবহার করা হয়। তারপর তাছাড়া অনেক বিজ্ঞানীরা কণিকার ঘনত্ব হিসেবে প্রকাশ করেন। দেখ, এরকম কিছু তাৎপর্য আছে তরঙ্গ ফাংশন। তরঙ্গ ফাংশনের গ্রহণযোগ্যতার শর্ত, তরঙ্গ ফাংশন সবসময় একটা মান হতে হবে, একক মান হতে হবে, আর এবং সেই মানগুলো সসীম হতে হবে, অসীম হওয়া যাবে না। তারপর সেটা নর্মালাইজড হতে হবে। নর্মালাইজড বলতে যেটা বোঝায়, এই যে নর্মালাইজেশন ফাংশন বোঝায় যে একটা নির্দিষ্ট আয়তনে কোনো একটা বস্তুর বা কোনো একটা সিস্টেমের পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ যেটা, অর্থাৎ 1, যেমন এই যেটা ডিটি রেঞ্জের মধ্যে কোনো একটা সবটুকু জায়গা জুড়ে সেটাকে পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ যদি হয় 1, সেটা হচ্ছে নর্মালাইজড ফাংশন বোঝায়। তাহলে সাই সবসময় নর্মালাইজড ফাংশন হতে হবে, এরকম তার গ্রহণযোগ্যতার শর্ত এগুলো। এরপর হচ্ছে অবজারভেবল, যেটা বোঝায় যে কোনো ভৌত পদ্ধতিতে ব্যবহৃত পৃথক পর্যবেক্ষণ ও পরিমাপগুলোকে অবজারভেবল বলা হয়। যেমন একটা বিষয় পরের লাইনে ভালোভাবে ক্লিয়ার বোঝা যাবে অবজারভেবল আসলে কি। অবজারভেবলই ধারার ধর্ম নয়, তবে এটা হচ্ছে
ধারার উপর পরিচালিত করা যায় এমন পদ্ধতি পরিমাপের বৈশিষ্ট্য। অর্থাৎ কোনো একটি সিস্টেমকে আমি আলোচনা করব, মনে করো পর্যবেক্ষণ করব, তো সেই সিস্টেমটিকে পর্যবেক্ষণ করার জন্য আমি কোন পদ্ধতিতে করতে পারি, সেই পদ্ধতি বাছাই করার যে বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে অবজারভেবল। আমি আবারও বলছি, মনে করো একটি একমাত্রিক বাক্সে কোনো একটি কণা আছে, তো সেই কণাটার গতিবিধি আমি পর্যবেক্ষণ করব। সে পর্যবেক্ষণ করার জন্য আমি কোন পদ্ধতিতে পর্যবেক্ষণ করতে পারি সেটি, সেই পদ্ধতি পর্যবেক্ষণ করার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে অবজারভেবল বোঝায়। আচ্ছা, অবজারভেবলের বিধিনিষেধ সমূহ। এক নম্বর বিধিনিষেধ কি, যে ফাংশনটিকে সমাকলনযোগ্য বর্গ হতে হবে। তার মানে আমি যে পদ্ধতিতে পর্যবেক্ষণ করতে চাচ্ছি সিস্টেমটিকে, সেই পদ্ধতিটা অবশ্যই এমন হতে হবে যে সেই পদ্ধতিকে যে ফাংশন দ্বারা প্রকাশ করব, সেই ফাংশনটির বর্গ যদি করি, সেই বর্গকে অবশ্যই সমাকলন করা যায় এরকম বর্গ হতে হবে, এরকম একটা ফাংশন হতে হবে। ওকে, এটা কখনোই অসীম মান দেবে না, মানে মানটা অবশ্যই সসীম হতে হবে। ওকে, 2 নাম্বারটি এটা কি, 2 নাম্বার বিধিনিষেধ, যে সাই ফাংশনটি এক নাম বিশিষ্ট হতে হবে, অর্থাৎ একটা, এমন না যে একটা জায়গায় যেমন এখানে বলা হয়েছে যে একটা নির্দিষ্ট অঞ্চলের সাইয়ের দুটি মানের অর্থ হচ্ছে ওই অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 2 রকম, যা বাস্তব, মানে পাওয়া যেতেও পারে, নাও যেতে পারে, এরকম হওয়া যাবে না। অর্থাৎ সাইয়ের মান একটা হতে হবে, যেই জায়গায় পাওয়ার সম্ভাবনা আছে। ওকে, কারণ আমরা কিন্তু জানি যে কোনো একটা জায়গায় বস্তুটিকে পাওয়ার সম্ভাবনা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আমাদের এই থাকতে পারে না এটা ধরা যাবে, থাকতে পারে, অর্থাৎ একটা মান বিশিষ্ট, সেটি আসলে সাই বোঝায়। আচ্ছা, অবজারভেবলের কিছু স্বীকার্য আছে, অপারেটর নির্ণয়ের স্বীকার্য সমূহ, যেমন সনাতন বলবিদ্যায় আয়তন, ভরবেগ, শক্তি প্রভৃতি অবজারভেবল রাশির প্রতিটির বিপরীতে একটি করে নির্দিষ্ট গাণিতিক অপারেটর আছে। অর্থাৎ সনাতন বলবিদ্যায় আয়তন আলোচনা করার জন্য একটা গাণিতিক অপারেটর আছে, ভরবেগ আলোচনা করার জন্য একটি করে নির্দিষ্ট অপারেটর আছে, শক্তি আলোচনা করার জন্য একটা নির্দিষ্ট গাণিতিক অপারেটর আছে, অবজারভেবল রাশির আর কি। কিন্তু কোয়ান্টাম বলবিদ্যায় ওকে, অবজারভেবলের অপারেটর নির্ণয়ের স্বীকার্যগুলো যদি আমরা দেখি, তাহলে যেটা দেখলাম যে অবজারভেবল অপারেটর সনাতন বলবিদ্যায় যেটা ছিল, যে ভরবেগের জন্য একটা নির্দিষ্ট ছিল, আয়তনের জন্য নির্দিষ্ট ছিল, শক্তির জন্য নির্দিষ্ট ছিল, কিন্তু কোয়ান্টাম বলবিদ্যায় এসব অবজারভেবলকে একটি যথাযথ অপারেটর দ্বারা প্রকাশ করা হয়। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এসব অপারেটর নির্ধারণ করা হয়, এক্ষেত্রে যে সকল স্বীকার্য ব্যবহার করা হয় তা হয়। তার মানে কোয়ান্টাম বলবিদ্যায় আসলে এই অবজারভেবল যে রাশিটা থাকবে বা অবজারভেবল অপারেটর নির্ণয় করার জন্য বা একটা মাত্র অবজারভেবল অপারেটর দিয়েই সাধারণত পুরো কোয়ান্টাম বলবিদ্যা যেসব বিষয়ে আলোচনা করা হয় সেগুলো নির্ধারণ করা হয় আর কি। তো 1 নাম্বারটা কি, যে অবস্থানের কোঅর্ডিনেটর এর অনুরূপ অপারেটর ওই কোঅর্ডিনেটরের মান দ্বারা গুণন বোঝায়। তবে একটা ধরো হচ্ছে কোঅর্ডিনেটর দিলাম আমি অবস্থানের জন্য, এর অনুরূপ একটা অপারেটরের গুণন বুঝাবে, এটা অনুরূপ একটা অপারেটরের মান দ্বারা গুণন বোঝাবে। অর্থাৎ যেমন ব্যাপারটা এমন যে কিউ স্টারের অনুরূপ একটা অপারেটর, এটা গুণন দ্বারা বোঝাবে আর কি। তো ভরবেগে প্রকাশ করা অপারেটরগুলো হলো ব্যাপককরণ অপারেটর হচ্ছে এটি, যেখানে পি সমান এইচ ভাগ টোয়াইস বাই আই ডেল্টা ভাগ ডেল্টা কিউ, যেখানে এইচ তো প্লাঙ্কের ধ্রুব, আই সমান জমা জানোই। তাহলে আজকে আলোচনা মোটামুটি এই পর্যন্তই। আগামী দিন ইনশাল্লাহ আমরা এর পরবর্তী টপিকস নিয়ে আলোচনা করব। তো তোমাদের আমি আবারও বলছি যে শ্রোডিঞ্জারের তরঙ্গ ফাংশন এই চ্যাপ্টারগুলো একটু কঠিন, তো এগুলো একটু বেশি বেশি করে লিখে লিখে না পড়লে একেবারেই মনে থাকবে না। তো আশা করি তোমরা সবাই একটু লিখে লিখে পড়ার চেষ্টা করবে। আর যদি একটু বুঝতে অবশ্য কঠিন লাগে, আমার কাছেও বিষয়টা একটু কঠিন মনে হয়, এই কারণে তোমরা যদি কোনো কিছু টপিক যদি না বুঝতে পারো বা কোনো লেকচার যদি না বুঝতে পারো, তাহলে আমি দরকার হলে আরেকবার
বা আরও এক দুইবার বোঝানোর চেষ্টা করব, যতটুকু সহজ করে বোঝানো যায় আর কি। ওকে, ধন্যবাদ সবাইকে।